আরেকটা ওয়ে হচ্ছে আপনি বিভিন্ন লোকে ঘাটাঘাটি করে দেখে আপনি এরকম আইডিয়া টাইডিয়া তৈরি না করে তুলেন আর কি, অনেকটা কাছাকাছি করে দেওয়া হবে। এই যে আমি এটাও নিব না, আমি চাচ্ছি আর একটু এদিকে নিব। ওকে, শুধুমাত্র বোঝার স্বার্থে আমরা একটা কাজ করতে পারি, আপনারা করবেন, যেহেতু এটা ক্লাসের স্বার্থ। আমরা এটাকে অন্য একটা কালার দিই যেন পরে বুঝতে পারি যে এখানে কি হয়েছিল বা হচ্ছে। ঠিক আছে, জি স্যার। ওকে। আরেকটা কাজ করবো আমরা এখন, আমার এইটা শিফট প্রেস করে আমরা একদম এখানে চলে আসবো। ক্যাপস লক অফ করে দিই, তাহলে আমার নর্মাল পেন টুলটা আবার চলে আসবে। সবগুলো আমরা সিলেক্ট করি, টেবিলটা টুল নিই, হোল্ডার প্রেস করে এগুলো ম্যানেজ করি। বুম, ওকে। এটা হচ্ছে ক্যান্ডি, ক্যান্ডি বাইরের দেশে যে ক্যান্ডি গুলো পাওয়া যায় জি সেরকম স্যার। হবে। জি স্যার। ওকে, এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়গুলো হাজির হবে। এবার এইটাকে ক্লিক করে আপনি এখান থেকে কালার গাইডে যান, তাহলে ওটার অনেকগুলা কালার। পাবেন, কালার পাবেন। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার, এটা হচ্ছে বেশি শেড এবং এটা হচ্ছে লেস। তো আমরা এটাতে ক্লিক করি, এই যে এটাতে আবার সোয়াচে আসি, এসে নিউতে ক্লিক করি, এটা গ্লোবাল করে দিই, তাহলে এটা এখানে আসছে। আবার ওইটাতে ক্লিক করি, কালার গাইডে যাই, এটা নিই, সোয়াচে যাই, এটা যেন এখানে সিলেক্ট থাকে, নিউ নিই, কই নিউতে ক্লিক করি, ও এখানে গেছে, সরি, তারপর এই যে এখানে গেছে, একই জায়গায় গেছে, ভালো আছে, এক জায়গায় নিয়ে যায়, সবগুলো এক জায়গায় আছে। এরপরে আমরা এটাতে সিলেক্ট করি যে কোনো একটা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাই। গ্রেড কেন আমি ওই কাজটা করলাম দেখেন, গ্রেডিয়েন্টে যে যখন এটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, তখন আমরা ওই কালারটা পাবো। তখন আমি এই সোয়াচে যা নিলাম পাবো, কারণ এই সোয়াচের কালারটা কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না, এটা জানেন তো। জি স্যার। জি। আমি এখানে এই কালারটা নিলাম এবং এখানে ডাবল ক্লিক করি আবারও, এখানে এই কালার বা এই কালার আপাতত যা আছে এটা সিলেক্ট করি, করে আমি এটা দিয়ে এখান থেকে এটা নিয়ে ফেলি। এখানে নিলেই আমার কাজটা শেষ হয়ে যায়নি, এই জায়গাতে এটা উল্টে দিতে হবে। আপনি এটা ব্যালেন্স করে নেন, সমস্যা নেই। এটাও আমার ব্যালেন্স করতে হবে। এই যে এখানে যে গ্যাপটা আছে সেটা আপনারা অবশ্যই 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 এটা ব্যালেন্স করে নেবেন, যে আপনার ওভারল্যাপ কালারটা যেন খুব বেশি বোঝা না যায়, এটাও তাই। বিভিন্ন ভাবে ঘোরাই ফিরাই ঠিক করে নিতে হবে।
ঠিক আছে, এই জায়গাটা আরেকটু ঠিক করতে হবে। বেটার। এটাকে অন্য একটা কালার দিই আপাতত আপনাদের বোঝার জন্য। বিল্ডার টুল দিয়ে আমরা ক্লিক করে ফেললাম এবং এই জায়গাতে আমরা ওটাই সিলেক্ট করেন, করে গ্রেডিয়েন্টে যাই আমরা। গ্রেডিয়েন্টে গিয়ে এটা এই জায়গাতে কালার দিই, মানে এটাকে একটু হালকা করে দেবো আর কি। এখানে ডাবল ক্লিক করলে হবে, এখানে কালার রয়েছে, আপনি একটু লিটল বিট, এটা মনে হয় ঠিক আছে। এরপর অ্যাঙ্গেলটা এখানে চেঞ্জ করে নেন, অথবা এখান থেকে ক্লিক করে অ্যাঙ্গেলটাকে না, ঠিক হয়নি। এখান থেকে হালকা ভাবে লাইট হয়ে এসে জিনিসটাকে করে ফেলতে। এখন এই জন্য খুব ভালো করে খেয়াল করেন। তারপর কালার দেখেন রিপ্রেজেন্ট করছে, তারা দুই ধরনের কালারটাকে এখানে ফুটিয়ে তুলছে। তাহলে এই কালার গুলোতে একটা মার্ক আছে অলরেডি, আমরা জানছি, ঠিক না? জি স্যার। ওয়ার্ল্ড লাইফ ফান্ড এটা হচ্ছে আপনার মানে স্ট্রাকচার ওয়েতে যদি বলা যায় তাহলে মানে সব দিক থেকে একটা পারফেক্ট লোগো। হ্যাঁ, তারা যেটাকে যে হিসাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে ওয়ার্ল্ড লাইফ ফান্ড। দেখেন এখানে বাচ্চা একটা পান্ডার ফেস এবং এখানে নেগেটিভ স্পেস যেখানে বসাবেন অনেক কিছু দেখা যাচ্ছে, তো দেখেন আর কি। এবং এইটা কি ধরনের কালারের কাজ করে বলেন তো? বলতে হবে এখানে কি কালার ব্যবহার করা। আমি ফুল স্টপ করে চলে যাবো, ঠিক আছে? কালকে থেকে আমি যা কথা বলছি আপনারা হয়তো আমাকে চিনেন নাই, আমি স্টপ করে দিচ্ছি।
অ্যান্সার যদি না পাই কথার সাথে। স্যার এখানে কি কালার ইউজ করা হয়েছে? ব্লু পিঙ্ক এগুলো কি কালার না? পার্পল এগুলো কি মনে হয় আপনার? স্যার এগুলো হচ্ছে ব্লু কি পার্পল রেড ইউলো আর হচ্ছে এটাতে রেড ইউলো আর এটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এত কিছু জানি, এটা গ্রেডিয়েন্ট কালার। এটা কি ধরনের কালার? ব্ল্যাক স্যার। সলিড ব্ল্যাক সলিড কালার। সলিড কালারের নাম চাই, হ্যাঁ কি ধরনের বলছি আমি, হ্যাঁ কি কালার ব্ল্যাক কালার স্যার। ধরনের ব্ল্যাক কালার? স্যার। ব্ল্যাক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার প্রশ্ন কি ছিল, কি কালার নাকি ধরনের কালার? কি ধরনের সেটা মানে কি বোঝায়? ব্ল্যাক বোঝায়। এটা মনোক্রোমাটিক কালার। এটা একটা লোগো যেটা একটা সার্কেলের মধ্যে আছে, এবং এটা কি ধরনের লোগো বলেন একটু। স্যার এটা হুম, এটা কম্বিনেশন মার্ক স্যার। কম্বিনেশন মার্ক, এবং এখানকার এই কার্ভ দিয়ে স্মাইল বোঝাচ্ছে। এই সাইজটি হ্যাপি হ্যাপি হিপি ফাউন্ডেশন, এবং সেখানে একটা স্মাইল আছে। ওকে, অ্যাগ্রিগেট স্পেস গ্যালারি, স্পেস গ্যালারির লোগো এটা। এটাও সিঙ্গেল বা মনোক্রোমাটিক কালার ব্যবহার করা। ওকে, এটা কি ধরনের লোগো? স্যার এটা ওয়ার্ডমার্ক স্যার। ওয়ার্ড কম্বিনেশন স্যার। কম্বিনেশন, কারণ এটা ওয়ার্ডমার্ক হতো যদি সাবফিক্সেটা না থাকলে। তো ওই জন্য বুঝতে হবে। তাহলে এটা খুব বেশি মানে তারা নতুন ফাউন্ডেশন এবং রিপ্রেজেন্ট করতে চাই ইন্টারন্যাশনালি, দ্যাটস ওয়াই তারা এই ধরনের লোগোটা বেছে নিয়েছে। কালার গুলো দেখেন স্ট্যান্ডার্ড, কারণ এটা ইনোভেশন কালার বোঝাই বা ক্রিয়েটিভ বোঝাই, এবং এটা হচ্ছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করা সে ধরনের কালার বোঝায়। ওকে, এখানে কি আছে? অ্যান্থনি ফাউন্ডেশন। স্যার কম্বিনেশন মানে পেট্রোলের সাথে এই যে একটা রেকমেন্ড স্যার এটা এমব্লেম লোগো স্যার। মানে এমব্লেমের মধ্যে ফেলা যায় বিকজ এটা অনেকটা শিল্ড বা এর মধ্যে আছে। আর কথা হচ্ছে যেটাই করুক আপনারা মানে বুঝতে পারছেন কিনা বা আপনাদের মাথায় আসছে কিনা কালকে শেখানো যেগুলো। ওকে, এমব্লেম লোগো। এটা কি ধরনের লোগো? কম্বিনেশন মার্কস স্যার অ্যাবস্ট্রাক্ট। স্যার অ্যাবস্ট্রাক্ট বলা যায়, কারণ আমি কিন্তু কিছু বুঝতেছি না। হুম, অ্যাবস্ট্রাক্ট এটাকে বলা যায়। ওকে, তারপরে এটা লেটার মার্ক। লেটার মার্ক লোগো স্যার। হ্যাঁ, এটাকে আমরা লেটার মার্কে ফেলতে পারি, মানে লেটার মার্ক না, ওয়ার্ড মার্কে, ওয়ার্ডমার্ক লোগোটাই। কিন্তু আপনার এইচ এর এই মাথা দিয়ে এখানে কিন্তু হোম বা হাউস বোঝাচ্ছে। তার মানে আপনি একটি লোগো যা করছেন, যা দেখছেন, তার মধ্যে ওর মিনিং আছে অন্তর্নিহিত। আচ্ছা, এই যে ইয়তের মধ্যে তারা কালার ব্যবহার করেছে 5টা, এই প্রত্যেকটা কালারে আলাদা আলাদা মিনিং আছে না? জি স্যার। জি স্যার। ও কি বোঝায়? ট্রাস্ট। অরেঞ্জ, হ্যাপিনেস। অরেঞ্জ হ্যাপিনেস বলেন বা ইনোভেশন বলেন। তারপরে হচ্ছে পিঙ্ক চাইল্ডিশ কালার বলতে। তারপরে এটা ব্লু গ্রিন কালার। গ্রিন, বড়, হ্যাঁ ব্লু গ্রিন, যেটা ব্লু গ্রিন। ট্রাস্ট স্যার। এটা ট্রাস্ট হচ্ছে আপনাদের জাস্টিস বা হচ্ছে এই টাইপের কিছু বোঝাচ্ছে, এবং আমাদের শেষেরটা নেচার। গ্রিন। নেচার বোঝাচ্ছে। তো দেখেন যে সিটি ইয়ুথ নাও, একটা ইয়ুথ তাদের মোটিভ হচ্ছে তারা এমন বিষয়গুলো নিয়ে কাজ করবে, সেটা কালার দিয়ে তাদের লেখার সময় আছে এখানে যে ইয়ুথ অন ট্রাস্ট, ইয়ুথ অন ইনোভেশন, ইয়ুথ অন হচ্ছে আপনার চাইল্ডিশ, ইয়ুথ অন নেচার, এন্ড ইয়ুথ অন ব্লা ব্লা।
এই জিনিসটা মানে একটা জিনিসের চোখে যেটা দেখছি আমরা সেটাকে বলবো আমরা কমপ্লিট বা সারফেস প্রপোর্শন, সারফেস বা স্টিমুলাই লোগোর ভাষায়। আর যেটা পিছন থেকে আমরা বের করছি, যেটা দেখা যায় না কিন্তু সেটা অনুধাবন করা যায় বা মিনিংটা বের করে, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অথবা আপনার কৃত্রিমময়। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তো কিছুক্ষণ পরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা কি বলে ধরনের লোগো? এটা স্যার এটা অ্যাবস্ট্রাক্ট। এক্স্যাক্টলি। অনেকের মনে হতে পারে এটা মেইনলি কম্বিনেশন, বাট আগে এটা অ্যাবস্ট্রাক্ট, কারণ বয়েজ এন্ড গার্লস এর চিহ্ন এই জায়গাতে নাই। আচ্ছা, না স্যার। ওকে ওকে। সেভা ফাউন্ডেশন, জিভা, ওকে। এখানে এই লোগোটা দেখেন, এবং এই লোগো সম্পর্কে যা বলা হচ্ছে যে এখানে সিম্বল অফ ট্রি, ওয়াটার অ্যান্ড অ্যানিমেলস ইউজ ন্যাচারাল কালার লাইক গ্রিন, ব্লু অ্যান্ড ব্রাউন। তার মানে ট্রিদের জন্য ব্লু, ওয়াটারের জন্য গ্রিন, ওয়াটারের জন্য ব্লু এবং অ্যানিমেলস এর জন্য ব্রাউন কালার ব্যবহার করা। তার মানে একটা লোগোকে শুধু আমরা রিপ্রেজেন্ট করছি তাকে দিয়ে না, তার কালার দিয়েও জিনিসটা বোঝানো হচ্ছে যে এই জায়গাতে। তো এটা ব্যবহার করতে করতে যদি আপনার মনে দেখেন, সাপোজ আপনি নেচারকে বোঝাতে গ্রিন না দিয়ে অন্য কালার দিলেন, ইয়েলো দিলেন, তাহলে ইয়েলো মানে কি বোঝায়? নেচারটা এখন বিপদে আছে, ঠিক না? জি স্যার। জি স্যার। আপনি এই জায়গাতে ব্লু না দিয়ে দিলেন হচ্ছে পিঙ্ক কালার, তো এটা তো মানে হচ্ছে উইমেন কালার বোঝায়। আবার আপনি পাহাড়, অ্যানিমেল এগুলো বোঝাতে ব্রাউন না দিয়ে সেখানে দিলেন হচ্ছে অন্য কালার, কোনো কালার, তো সেটা তাকে রিপ্রেজেন্ট করবে না। তার মানে আপনার লোগোটা তখন কিন্তু হয়নি। আচ্ছা, লোগো পারফেক্টলি আপনার লোগোটা হয়েছে কি হয়নি আমরা একটা সায়েন্সের মধ্যে ফেলবো, একটা রুলস এন্ড রেগুলেশনে ফেলবো। সেটা যদি না হয়, পৃথিবীর যত বছর ধরে লোগো টিকে থাকুক সেটা কখনো পারফেক্ট স্ট্রাকচারে হবে না। যেটাই জানবো আজকে মেইনলি, তার আগে আপনাদের লোগো দেখা দরকার। এটা একটা লোগো রয়েছে, প্রত্যেকটা কালার একটা মিনিং বহন করে, স্ট্রাকচার একটা মিনিং বহন করে। মানে উইস্ট, এটা মিনিং ওরা জানে, বাট এটা বোঝাচ্ছে যে তারা নতুন জীবনকে এভাবে তুলে ধরতে চায়, এবং এর মধ্যে অনেক মিনিং আছে। আর এটা দেখেন কি হচ্ছে, নেচারটাকে সেভ করতে চাই এরকম ছিল না, হাত দিচ্ছে এবং উপরে সবুজ পাতা হাতের উপর দিয়ে গেড়ে উঠছে, মানে বাচ্চা মানুষ করার মতো আপনি প্রকৃতিকে চর্চা করা বোঝাচ্ছে। তারপর এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল লাইফকে সেভ করার ব্যাপারে। এটা একটা হাতির বাচ্চা, যেটা দিয়ে মানুষের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করতে পারছি, এবং ওখানে ঘাস টাস হয়েছে, নেচার, এবং এখানে আমার লেখাটা। এখানে অ্যানিমেলের রাইট নিয়ে যেটা বলা হচ্ছে, এই যে পাখি এবং একটা, যেহেতু বাইরের দেশে কুকুর ডগ গুলোকে, একটা কুকুরকে কি করে আছে, জড়ায় ধরে আছে না? জি স্যার। জি স্যার। দেখেন জড়ায় ধরে আছে, এটা এই হাত দুটো যদি আপনি বুঝতে পারেন। এবং এটা হচ্ছে কি বোঝাচ্ছে? নেচার বোঝাচ্ছে। তার মানে নেচারের সাথে অ্যানিমেলের একটা ব্যাপার আছে, ওয়াইল্ড লাইফের। এখানে প্রত্যেকটা কালার কথা বলে, সেগুলো এখানে বলা আছে বিভিন্ন কালার। যেমন এখানে কি নরমালি হচ্ছে আপনার ব্লু কালার বোঝাচ্ছে সোশ্যাল জাস্টিস, এবং হচ্ছে বা ইয়েলো কালার হচ্ছে আপনার হাউজিং লোগো দিয়ে বোঝাচ্ছে। এখানে লিখে দেওয়া, আমরা বিভিন্ন কিছু দেখলাম, সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার এখন সময় নেই। তো এগুলো দেখলাম কারণ আমাদের আগের লোগোর সাথে যেন জিনিসটা ইয়ে হয়। যেমন এখানে দেখেন ফাউন্ডেশন ক্রেজি, আপনার প্রথম মাথা হইতে পারে যে এখানে দুইটা জিনিস, পিতা বাবা তার সন্তানকে ধরে আছে এবং সন্তান করছে তার হাতের উপর থেকে মানে স্টার দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো নর্মালি কি রিপ্রেজেন্ট করে? বাবা তার বাচ্চাকে স্বপ্ন দেখাচ্ছে বা কিছু তৈরি করতে হেল্প করছে, এবং এই যে কালারটার মধ্যে তাদেরকে বসিয়েছে, এই কালারটা বুঝিয়ে দিচ্ছে যে সে মানে উৎফুল্ল, খুশি এবং ইনোভেটিভ, ক্রিয়েটিভ কিছু তারা কাজ করে। তারা কাজ করে, এই যে তখন নামটা দিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? জি জি স্যার। আমরা অনেক কথা বললাম, এবং এখানে কিছু আরো কালার আছে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, এনিমেলকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমরা ব্রাউন কালারটা কেন ইউজ করব? মানে এটার সাথে এটার রিলেশনটা কি? একটা এনিমেল দেখেন আগে, দেখার পরে হচ্ছে ওইটা আঁকতে যান। নর্মালি
নর্মাল কালারটা কি আসে, যেমন একটা হচ্ছে আপনি কি বলবো একটা গরু বা একটা ছাগল বা একটা সিংহ, লায়ন বা যাই বলেন, ওইটার অ্যাকচুয়াল কালারটা কি হয়? পশমের কালার কিরকম বলেন তো প্রাণীর? স্যার নর্মালি তো কমন কালারটা তো হচ্ছে ব্রাউন, এই জন্য আসছে এটা। হ্যাঁ, কারণ পশুর হচ্ছে নর্মাল মানে কমন কালারটা, আপনি সিংহ, বাঘ, সিংহ এটা সেটা যদি যাই দেখেন, ব্যতিক্রমী কিছু হোয়াইট, হোয়াইট তো থাকে না, গ্রে এবং ব্ল্যাক ছাড়া বেশিরভাগই আপনি ওদের মেন কালার যেটা পাবেন ব্রাউন। এটা ব্রাউনের আবার অনেকগুলো ভাগ আছে না, 8 থেকে 10 পর্যন্ত, ওর মধ্যেই পাবেন সবগুলা 99%ই। তো এই জন্য হচ্ছে এনিমেল ইয়ে করতে, পাহাড় পাহাড় সাদা আছে, কিন্তু বেশিরভাগই পাহাড় যদি খুব কাছ ব্রাউন। থেকে তাকে ড্র করতে চান বা আঁকতে চান বা ছবি তুলেন, আলটিমেটলি ওটা ব্রাউনের ক্যাটাগরিতে কালার পাবে। ওকে স্যার। ওকে, তো আমরা ইলাস্ট্রেটর আজকে যাব, এখানে শেষ না, আজকে অনেক কিছু মাথায় রাখতে হবে কিছু জিনিস, কারণ এখানে যেহেতু আমাদের খাতা কলমে কাজ করানোর সুযোগ নেই, আজকের ক্লাসটা অনেকটা খাতা কলমের মতো। তো স্যার আমরা 1 মিনিট সময় নিব, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। স্যার আপওয়ার্কে মাত্র একটা অর্ডার পাইলাম, বুঝছেন? হ্যাঁ আমি ভালো করে দেখিনি, আমি শুধু মেসেজ এটা দেখলাম। এখন আপওয়ার্কে তো আমার ওই যে ওনারা যে ভিডিও কলে যে ভেরিফিকেশনটা করে, ওটা কি এখন করবে না কেমন? ওটা আমি ফার্স্ট টাইম তো আপওয়ার্কে। ভিডিও কলের বিষয়টা হচ্ছে, হ্যাঁ আপনার অর্ডারটা কনফার্ম করার মানে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন ওটা আপনাকে ইমেল দিবে, ইমেল দিয়ে আপনার কাছ থেকে সময় চেয়ে নেবে। ভিডিও কলে মূলত কি বলতে হয়? ভিডিও কলে আপনার উপস্থিতি দেখে যে প্রোফাইলের ব্যক্তিটা আপনি কিনা, মেন বিষয় এটাই। আর দ্বিতীয় কথা, আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করে যে আপনি ইংলিশ পারেন কিনা, মানে তাদের তো দক্ষ এমপ্লয়ি দরকার, তো দুইটা জিনিস জাস্টিফাই করে। আর টোপাল যেটা করে, টোপাল যখন ইন্টারভিউ নেই, ওরা ফুল জিনিসটাই জাস্টিফাই করে যে আপনার ওই সম্পর্কে নলেজ আছে কিনা, ব্যক্তিটা আপনি কিনা, ইংলিশ পারেন কিনা, ওভারঅল বিষয়টা। আর আপওয়ার্ক শুধু মেইনলি যেটা করে ফেসটা জাস্টিফাই করে, আর তারপরে সেকেন্ডারি বিষয়টা হচ্ছে কমিউনিকেশন লেভেলটাও একটু দেখে, কিন্তু মেনটা হচ্ছে ওই ব্যক্তিটা কিনা সেটা জাস্টিফাই করা। আপওয়ার্ক এখন ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, সমস্যা নেই, ওটা অর্ডার ইয়ে করার পরে অটোমেটিকলি মেইল দিবে যে অর্ডার নেওয়ার অর্ডার জন্য আপনাকে কমপ্লিট করার পরে না অর্ডার ভেরিফাই করতে হবে। না কমপ্লিট না, অর্ডার আপনি অ্যাকসেপ্ট করার পরপরই অ্যাকসেপ্ট তো করছি আমি। মেল পেয়ে যাবেন, মেল চেক করেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আমরা একটু দ্রুত আসি কারণ আজকে একটু সময়ও যাবে এবং জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমি বারবার রিপিট করার মতো সময় নাই। ওকে, ওকে আমি 4টা লেটার লিখছি, ইংলিশে লিখছি এ আর, Letter. আর এন্ড রেসপন্স করবেন। এই 4টা হচ্ছে আমাদের সায়েন্স অফ লোগো, মানে এই 4টা দিয়ে রিপ্রেজেন্ট করবে দ্য সায়েন্স অফ লোগো। লোগো। ওকে, এই 4টা কি মনে রাখতে হবে একটু ভালো করে। এতে অ্যাটেনশন, এতে কি Attention. জানেন যে গ্রাফিক্স ট্যাবলেট ছাড়া আসলে এগুলোতে লেখা টাফ, শুধু মনে রাখবেন এতে অ্যাটেনশন, মানে আপনি একটা লোগো তৈরি করবেন, ফার্স্টে সেটা যেটা করতে হবে সেটা সবার অ্যাটেনশন ড্র করতে হবে। কি করতে হবে? অ্যাটেনশন গ্রো করতে হবে। Attention. আপনি একটা জিনিস তৈরি করেছেন, সেটা ভিড়ের মধ্যে হারিয়ে গেল, তাহলে তো লাভ নেই। একটা জিনিস চিন্তা করেন যে রাত্রে আপনারা 100 জন আছেন, আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি উপরে ধরে দিচ্ছেন, তাহলে আপনাকে খুঁজে পেতে কষ্ট হবে? নো স্যার। কারণ আপনার হাতের মোবাইলটা বুঝিয়ে দিচ্ছে যে ওই জায়গাতে আলো আছে এবং ওখানে আপনি আছেন। তো লোগো হচ্ছে লাইক এরকম, আপনি একটা ব্যানারে হাজারখানেক জিনিস রেখেছেন, সেখানে আপনার একটা লোগো আছে,
লোগোটা মানুষের চোখে পড়বে, এটা অ্যাটেনশন ড্র করবে। তাই লোগোর ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে সেটা অ্যাটেনশন নিবে। আচ্ছা, এরপরের অংশ আরতে বলা হয় আপনার রেসপন্সিভ, মানে এটা হচ্ছে আপনার ইমোশনাল রেসপন্স দিবে। ইমোশনাল রেসপন্স কি? এটা দেখে যেন আপনার মনে হবে যে আপনার কোনো কিছুর সাথে মিল আছে, আপনার কোনো রীতিনীতি বা আশেপাশে দেখেন এমন কিছু কিছুর সাথে। এখন আপনি রেস্টুরেন্টের বিজনেস করছেন, সেখানে কি আপনি টয়লেটের ছবি দিবেন? নো স্যার। না। আপনার ঘরে পরিচিত একটা খাবার প্লেট বা এমন কিছু যেটা দেখলে আপনি বুঝতেই পারছেন যে হ্যাঁ এটা একটা রেসপন্স করছে, খাবারের আবেদন গ্রহণ করছে। দেন এনটা হচ্ছে এই জায়গাতে মিনিং। আপনার একটা মানে এক্সপ্রেস মিনিং থাকতে হবে, একটা মিনিং ব্যবহার করবে। আপনি তো মিনিংলেস কিছু তৈরি করবেন না, করবেন? নো স্যার। আপনার কোম্পানির যে লোগো সেটার একটা মিনিং থাকতে হবে। স্টির একটা মিনিং আছে, নাসার একটা মিনিং আছে, হ্যাঁ, অ্যাপলের একটা মিনিং আছে। এরপরটা হচ্ছে মেমোরি। মেমোরি কি? তিনটা জিনিস হয়ে গেল। এখন লোগোটা তিনটা ক্যাটাগরিতে পড়ে গেছে, কিন্তু সেটা আপনার মেমোরিতে যদি না থাকে তাহলে তো লোকজন মনে রাখবে না আপনার লোগো। মনে রাখবে? নো স্যার। আচ্ছা, এখন চারটার মধ্যে আবার অনেক ধরনের সায়েন্স আছে, আমি মুখে বলবো, শুধু মনে রাখতে হবে, তাই বলছি, তাছাড়া কিছু করার নেই। কারণ এটা নিয়ে শুধু একটা ক্লাস করানো যায়, তো সুযোগটা নাই। শুধু আমি আপনাদেরকে জানাতে পারছি, সেটাই শুকরিয়া আদায় করেন, বিকজ ডিফারেন্ট থিং, মানে খুবই অ্যাডভান্স লেভেলের কিছু, যে যেখানে আপনি হাজারখানেক ভিডিও ঘেটে ইউটিউবে এটা ARM মডেল পাবেন না। যাই হোক, তো এই মডেলের প্রথম যেটা অ্যাটেনশনের জিনিসটা আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে। অ্যাটেনশনের মধ্যে আপনার নভেলটি থাকতে হবে, সুপার নর্মাল স্টিমুলাই, ইংলিশে আমি বলছি, পরে আমি ভেঙে বলছি, এবং পার্শিয়াল অবসকিউর স্টিমুলাই, এই তিনটা জিনিস থাকতে হবে। তো নভেলটি কি? নতুনত্ব। মানুষ হঠাৎ করে নতুন কিছু দেখলে মধ্যে ড্র করে। যেমন আপনি বন্ধুরা যারা আড্ডা দেন গ্রামে, হঠাৎ করে একটা নতুন ছেলে আসলে সবার আগে ওই ছেলের দিকে আপনার চোখ পড়ে না? এটা এলাকায় নতুন আসছে বা বেড়াতে আসছে, পরে কিনা? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে নভেলটি। কিন্তু নভেলটি মানে এরকম না যে আপনি অন্য একটা কোম্পানির লোগো নকল করে নিয়ে আসবেন। নভেলটি মানে যেটা লোগো হিসাবে নাই, দুনিয়াতে আছে, বাট নতুন। ওকে, জি স্যার। ড্র করতে হলে আপনার সুপার নরমাল স্টিমুলাই একটা যেটা বললাম, সেটা হচ্ছে নভেলটি আসবে কোথা থেকে? এই জিনিসগুলো বা যেগুলো মানুষ পছন্দ করে। আপনার আমাদের ঘরে আছে, আমাদের পরিবেশে আছে, দেশে আছে, আমাদের পৃথিবীতে আছে, এবং মানুষ সেটা পছন্দ করতে পারবে, এরকম কিছু। ঠিক আছে, ওকে। এখন আপনি কম্বিনেশন মার্ক ব্যবহার করবেন একটা লোগোতে, সেক্ষেত্রে কিছু জিনিস আপনাকে অ্যাটেনশন দেওয়ার জন্য কনক্রিট করে সামনে দেখাতে হবে, কিছু জিনিস কিন্তু আপনাকে আবার একটু অনস্কিল করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে, কম প্রায়োরিটি দিতে হবে, কিন্তু এটা আপনার লোগোর মধ্যে থাকবে। কিছুদিন আগে আমরা যতগুলো লোগো দেখলাম, সেটাই হচ্ছে একেবারে শেষেরটা, পার্শিয়াল অবসকিউর স্টিমুলাই। এটা হচ্ছে আমাদের অ্যাটেনশন, যে ARM মডেলের অ্যাটেনশন যেটা, সেটার পার্ট। ওকে, এছাড়া আপনাকে লোগোর মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটাকে ইংলিশে বলে জেস্টাল প্রিন্সিপাল অফ পারসেপশন, কন্টিনিউশন এন্ড ক্লোজার। এর মানে হচ্ছে বাংলায় আপনাকে বুঝতে হবে এই অ্যাটেনশন প্রিন্সিপালটা যখন ব্যবহার করবেন, কোন জিনিসটাকে আপনার কন্টিনিউ করতে হবে, কোন জিনিসটা থামিয়ে দিতে হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি একটা লোগো তৈরি করব, আমার লোগো হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের, তাহলে আমি রিয়েল এস্টেট বিজনেসে ফোকাস করবো কোনটা? ঘর, না? জি স্যার। কিন্তু আমার কিছু লোগোর মধ্যে তো শুধু ঘর থাকবে না, কিছু কালার থাকবে, কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস থাকবে, তাহলে সেই জিনিসগুলোকে আমি কম হাইলাইট করে আমার ঘরটাকে বেশি হাইলাইট করব। সেটা হচ্ছে এটা। আপনাকে বুঝতে হবে যে প্রিন্সিপালের মধ্যে কোনটাকে শো করবেন এবং কোনটাকে হাইড করবেন। ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রেসপন্সিভ ইমোশনাল রেসপন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এমন একটা তৈরি করবেন যেটা মানুষের মনে ইমোশনাল রেসপন্স তৈরি করতে সক্ষম হবে। এটা যদি তার মনে আবেদন তৈরি না করে, সেটা কখনো তার মনে থাকবে না, এটাকে মনে রাখবে না। এখন আবেদন কিরকম? আপনি একটা নেচারের লোগো তৈরি করবেন, আপনি একটা গাছ দিলেন যেটা ইয়েলো পাতা। তো ইয়েলো পাতা গাছ মানে কি? শীতকালে ঝরে যাচ্ছে, রুক্ষ, বা গাছটা বয়স্ক, মরে যাবে, এরকম না? জি স্যার। সেটা বাদ দিয়ে আপনি যদি কচি একটা গাছের দুইটা পাতা ব্যবহার করেন, মানে কি? নতুন জীবন পাচ্ছে, নতুন লাইফ গড়ে উঠছে,
নতুন দিন শুরু হচ্ছে, সেটা মানুষের মনে বেশি আবেদন নিবে না? অবশ্যই। মানুষ নতুনত্ব পছন্দ করে, মানুষ নতুন জন্ম নেওয়া শিশু দেখলে পছন্দ করে, নতুন গাছ পছন্দ করে, নতুন জিনিসের পরিচর্যা করে। এটা হচ্ছে ইমোশনাল একটা রেসপন্স থাকতে হবে। Clear? জি স্যার। জি স্যার। নর্মাল একটা কথা বলি, মেয়েরা ধরেন শাড়ি কিনতে গেছে, এটা আউট অফ টপিক। শাড়ি কিনতে গেছে একজন মেয়ে, তো সে কথায় কথায় বলছে যে আমার মা এই মেরুন কালারের শাড়ি অনেক পছন্দ করতো। দোকানদার কিন্তু বুঝে ফেলতে হবে দোকানদারকে যে মেয়েটার ইমোশন হচ্ছে তার মায়ের মেরুন কালারের শাড়ি। তাকে সব সব কালার বাদ দিয়ে কি কি কালার দেখাতে হবে? মেরুন কালার। মেরুন কালার। মেরুন। আপনাকে পাবলিক বুঝতে হবে যে আপনার যে কোম্পানি, এই কোম্পানির ইমোশনটা কোথায় ক্রিয়েট করা যাবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। যেমন বাংলাদেশের স্কুলের স্টুডেন্টদের ইমোশনটা কোন জায়গায়? তারা যদি পরীক্ষা না দিতে পারে খুশি হয়। তাহলে আপনি পরীক্ষা দেওয়া নিয়ে যতটা কথা বলবেন, যত বেশি সময় নিয়ে তারা শুনবে, যদি পরীক্ষা না দেওয়া হইতো, না দেওয়া যাইতো তাদের, সেটা নিয়ে কথা বলে তারা আরো বেশিক্ষণ শুনবে, তাই তো? জি স্যার। জি স্যার। দ্যাটস কল্ড ওয়ান কাইন্ড অফ ইমোশন। আপনাকে ইমোশনের জায়গাটা বুঝতে হবে, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন, কোন কালার দিয়ে কোন সেক্টর রিপ্রেজেন্ট করবেন, অলরেডি আমরা এটা শিখে ফেলেছি। ওকে, তো এই রেসপন্স গুলো আবার কয়েক ভাগে ভাগ করা আছে, আমি জাস্ট মুখে মুখে বলবো, একটু মাথায় রাখেন। তো এটার মধ্যে অন্যতম আমাদের অ্যাগ্রেসিভ স্টিমুলাই এবং হচ্ছে ফ্রেন্ডলি স্টিমুলাই। হোয়াট ইজ অ্যাগ্রেসিভ স্টিমুলাই? অ্যাগ্রেসিভ মানে ইংলিশে যদি বলি, এই জিনিসটা একটু বোল্ড, যে জিনিসটা হচ্ছে আপনার ডমিনেট করে, অথরিটি করে, কোনো কিছু অ্যাকশন কাজ বোঝায়, বা খুবই প্রখর দৃষ্টিতে দাঁড়িয়ে আছে আমাদের সামনে সেমন কিছু। এই সকল জিনিসগুলো বোঝানোর জন্য আপনার ব্যবহার করা হয় ট্রায়াঙ্গেল, ভার্টিক্যাল শেপ, অ্যাসিমেট্রিক। মানে হচ্ছে যেটা হচ্ছে সব দিক দিয়ে সমান না। তো আমরা যদি এডিটাসের লোগো দেখি, এডিটারের প্রথম একটা কি আছে? একটা ছোট শেপ, তারপরে একটু বড়, তারপরে একটু বড়। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক না, মানে সবগুলো শেপ সমান না, অ্যাসিমেট্রিক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে আছে। তাহলে আপনাকে যদি কোনো একটা অ্যাগ্রেসিভ স্টিমুলাই বা লোগো তৈরি করতে বলা হয় যেটার স্টেবিলিটিটা কম, যে খুব অথরিটেটিভ মানে মার্কেটটা দখল করবে এবং হচ্ছে খুব ডমিনেট করতে চাই, তাহলে আপনি লোগোটা কিভাবে চিন্তা করবেন? অ্যাগ্রেসিভ স্টিমুলাতে, এবং সেটার মধ্যে অ্যাঙ্গেল থাকতে পারে যেমন নাইকি। তারপরে হচ্ছে সেটা কিভাবে হবে? ভার্টিক্যাল শেপে চিন্তা করবেন আপনি বেশিরভাগই ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার। আনসার আমরা পেয়ে যাচ্ছি যে কেন আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল লোগো গুলো কোন সময় তৈরি করব। সেকেন্ড বিষয়টা হচ্ছে ফ্রেন্ডলি স্টিমুলাই। ফ্রেন্ডলি জিনিসটা বুঝতেই পারছেন অলরেডি। এই লোগো গুলো সাধারণত করা হয় আপনার সার্কেল, কার্ভ বা রাউন্ডেড শেপে বা হরাইজন্টালে, এবং সিমেট্রিক হবে। তো আপনি এখনই যদি সার্চ দিয়ে মিৎসুবিশির লোগো দেখেন, মিৎসুবিশির লোগো হচ্ছে আপনার তিনটা ডায়মন্ড তিন দিকে আছে, প্রত্যেকটা সমান ভাবে। তো প্রত্যেকটা সমান হলে সেটাকে আমরা কি বলছি? সিমেট্রিক্যাল শেপ। এবং এটাকে যদি আপনি হরাইজন্টালি দেন তাহলে সেটা হবে ফ্রেন্ডলি বোঝাবে, ফ্রেন্ডলি স্টিমুলাই বোঝাবে। এবং এটা রিপ্রেজেন্ট করবে আপনার সাবমিসিভ, কোলাবোরেশন, অনেস্টি, স্টেবিলিটি। এগুলোর মানে কি? সাবমিসিভ মানে আপনি হচ্ছে ওখান বাজারের ব্যাপারে অত্যন্ত সদয়, আপনি খুব সহযোগী পরায়ণ, আপনি সৎ এবং স্টেবল, অনেক দিন ধরে টিকে রাখতে চান। এই জন্য এখনকার লোগোগুলো দেখবেন বেশিরভাগই হরাইজন্টালি হচ্ছে, বা একটা রাউন্ড শেপ, রাউন্ড মানে এখানে আমি সার্কেল বোঝাচ্ছি, ভার্টিক্যালি কম হচ্ছে। কিন্তু যারা অথরিটেটিভ, অ্যাসিমেট্রিক্যাল, তারা আবার ভার্টিক্যাল শেপে করছে। যতটুকু মাথায় ঢুকছে আপনারা বুঝতে পারছেন যে কখন আমরা ভার্টিক্যাল বা হরাইজন্টাল জিনিসগুলো ব্যবহার করব? জি স্যার। হরাইজন্টাল বা সিমেট্রিক্যাল বা রাউন্ডেড শেপের লোগোগুলো আপনার ফ্রেন্ডলি বোঝাবে, আর অ্যাগ্রেসিভ বোঝাবে কোনগুলো? ভার্টিক্যাল, ট্রায়াঙ্গেল। আমরা আরো কাজ করতে করতে জিনিসগুলো বলবো। এরপরে বাকি থাকলো আমাদের স্কয়ার আর রেক্টেঙ্গুলার। আমরা কিন্তু রেক্টেঙ্গুলার স্কয়ারের কথা এতক্ষণ বলিনি, ঠিক না? একটা জিনিস খেয়াল করেন, স্কয়ার এবং রেক্টেঙ্গুলার শেপের মধ্যে, লোগোর মধ্যে এই দুইটা জিনিস আনতে না করা হয়। এটা আপনারা আনবেন না মাস্কট লোগোর মতো। যদিও আনা হয়, এটা কোন সময় আনা হয়? যখন হচ্ছে নিউট্রাল, এটা বাজারকে দখল করতে চাই, এটা খুবই ডমিনেট, অথরিটি হবে না। আবার সাবমিসিভ, কোলাবোরেটিভ, এরকম হবে। ক্লিয়ার? স্যার সাইড নয়েজ হচ্ছে আর হচ্ছে
এনামুল ভাই, আচ্ছা শুনেন, ব্রেক দেন আমার ইয়েতে এটা করেন না, দেখেন তাহলে স্কোয়ার আর রেক্টেঙ্গেলটা আমরা বললাম বেশিরভাগই ক্ষেত্রে আপনি এখানে কালারটাকে রিপ্রেজেন্ট করবেন, যেমন বাংলাদেশি স্কোয়ারের শেপটা আছে, স্কোয়ার কোম্পানি যেটা স্কোয়ার, এটা নিউট্রাল বোঝায়। ওষুধ জায়গাটা কি নিউট্রাল, নিউট্রাল জায়গা থেকে তারা শুরু করছে, তারা খুব বেশি ডমিনেটও না, ফ্রেন্ডলিও ছিল না, কারণ তাদের তো টাকার বিনিময়ে বিক্রি করতে হবে। ফ্রেন্ডলি মানে কি, নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক না? জি স্যার। তো এই জন্য হচ্ছে আমরা এটা লেস ইমোশন ক্রিয়েট করে মানুষকে, এটা মাথায় রাখতে হবে। রেক্টাঙ্গুলার এবং স্কোয়ার শেপ মানুষের ইমোশন ড্র করে না। কেন করে না, এটা হচ্ছে রিসার্চ করতে হবে হাজার হাজার বছর ধরে, এটা করে না। রিসার্চ করে মানুষের এই দুইটা জিনিস করে না, দ্যাটস ওয়াই এখানে আপনার কালারটা মেন, এবং এখানে আপনি খুব বেশি ইমোশন ক্রিয়েট করতে পারবেন। মাথায় রাখতে হবে স্কোয়ার এবং রেক্টাঙ্গুলার লোগোর মধ্যে রাখা যাবে না, এবং রাখতে হলে সেটা নিউট্রাল পজিশনে যদি হয় তাহলে আপনি রাখতে পারবেন। Clear? জি স্যার। যদি মনে থাকে তাহলে খুব ভালো। এরপরে আমরা আসি পরেরটা, আমাদের এক্সপ্রেস মিনিং। আপনার লোগো একটা মিনিং থাকতে হবে, খুব ভালো কথা। এটা আবার বলার কি আছে, মিনিং ছাড়া কি কিছু হবে? না, মিনিং ছাড়া হবে না, কিন্তু আপনার এই মিনিং এর একটা প্রপোর্শন আছে। যেমন আমরা যদি অ্যাপলের লোগো চিন্তা করি, ভালো করে একটু চিন্তা করেন, তো অ্যাপলের লোগো দিয়ে কি বোঝাচ্ছে? আপনার একটা অ্যাপল আছে, উপরে একটা ছোট পাতা এবং এক সাইডে একটু খাওয়া খাওয়া, ঠিক না? এই একটা symbol। এখন কয়টা অংশ দেখতে পাচ্ছেন আপনি চোখে? এটা একটা পাতা এবং সাইডে একটু অংশ। খাওয়া। এইটাকে আমরা বলবো সারফেস প্রপোর্শন। কি বলবো? সারফেস প্রপোর্শন। তো এই সারফেস স্টিমুলাই বা সারফেস এই অংশটা। আরেকটা জিনিস কি, অ্যাপল মানে হচ্ছে একটা খুবই স্বাস্থ্যকর ফল। অ্যাপল হচ্ছে সাধারণত টিচারদেরকে দেওয়া হয় আমেরিকাতে, মানে টিচার স্টুডেন্টদেরকে গিফট করে। অ্যাপল খেলে স্বাস্থ্য ঠিক থাকে, এটা গেল। অ্যাপল বলতে আমাদের কাছে নিউটনের গ্র্যাভিটিটা আসে, একটা গেল। গ্রিন গ্রিন লাইভ মানে সবুজ পাতা যেটা উপরে, ওইটা একটা নতুন লাইভ হচ্ছে, পাঁচটা গেল। এরপরে হচ্ছে খাওয়ার অংশটা, মানে হচ্ছে গেইনিং নলেজ হচ্ছে, 6টা 7টা এরকম হলো। আমি ওকে যেটা দেখলাম কয়টা, 3টা। আর ভিতর থেকে অ্যাবস্ট্রাক্ট বের করলাম কয়টা, 7টা 6টা 7টা 7টা বা 7টা 6টা। তাহলে 3 দিয়ে 6 রে ভাগ করলে কত হয়? 6 দিয়ে 3 কে 2। এটাকে বলা হয় প্রপোর্শনাল ডেনসিটি। কি বলে? প্রপোর্শনাল লোগোতে যত বেশি প্রপোর্শনাল ডেনসিটি থাকবে তত বেশি লোগোটা স্ট্যান্ডার্ড। লোগোটাকে যখন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দাঁড় করাবেন তখন এইভাবে চিন্তা করা হবে। তো তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট মিনিংটা ইম্পর্টেন্ট, মিনিমাম একটা হলেও থাকতে হবে। আপনি একটা জিনিস করেছেন, সেটা কিছু বোঝায় না, কিছু মিনিং নেই, আপনি ড্র করেছেন মনে হচ্ছে, সেটা লোগো হবে না। Clear? জি স্যার। স্যার সামনে থেকে যেটা দেখতে পাচ্ছেন তার একটা মিনিমাম একটা মিনিং থাকতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট একটা মিনিং থাকতেই হবে। আর যত বেশি থাকবে তত বেশি স্ট্যান্ডার্ড। ওকে, আমরা আসবো, আমাকে মনে করাই দিন। আমি শুরু করার আগে আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যাল একটা দেখাবো। এটা হচ্ছে আমার সারফেস এবং ডিস্ট, মানে ডিপ প্রপোর্শনাল যেটা স্টিমুলে। ওকে, এখানে আপনার ডিপ প্রপোর্শনাল ক্ষেত্রে আমরা যদি বলি যে কখনো কখনো আপনাকে যে চোখে তা দেখছেন, সাপোজ মনে করেন যে 2টা বা 3টা বা 4টা লাইন নিয়ে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে অ্যাবস্ট্রাক্ট কিছু লোগোর ভিতরে, সেটা একটা হিসেবে কাউন্ট করবে। এটা আবার ডাবল হিসাবে মানে কাউন্ট করা যাবে না। আবার কখনো কখনো লোগোর মধ্যে হিস্টোরিক্যাল কিছু থাকতে পারে, যেটা হচ্ছে শুধুমাত্র আপনি বুঝেছেন, অন্য কেউ বুঝে না। এরকম গুলোকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাউন্ট করা যাবে না। কারণ কি, সবার কাছে বোধগম্য এরকম কিছু হইতে হবে। অ্যাটেনশন লেখা আছে এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার প্রেজেন্টেশনে তো কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই প্রথমে যে লিখছিলেন আর এম এ আর এম এম, শুধু এইটুকুই আছে, আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই তো আছে। ও আচ্ছা, ওকে, এবং আপনার মানে অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো বুঝতে হবে, মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে না? জি স্যার। স্যার আচ্ছা, এই দুইটা জিনিসই বললাম যে মিনিং এর বিষয়টা আমি একবারে এটা শেষ করে আমি যাচ্ছি, আমাকে বলুন, আমি গুগলে সার্চ দিয়ে এখনই দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে মেমোরেবল। এটা জিনিস যখন হয়ে গেল, আপনার লোগোটা মেমোরেবল হতে হবে মানুষের কাছে। এটা কতগুলো ক্যাটাগরি আছে, আমি মুখে বলছি, একটু মনে রাখেন যেন আপনাদের মনে হয় যে হ্যাঁ অন্তত আমি শিখেছিলাম। প্রথম নিয়মটা হচ্ছে ভন রিস্টোরাফ,
হচ্ছে টেকনিক, তিনটা টেকনিক আছে: ভন রেস্টোরেভ টেকনিক, নমিনিক টেকনিক, আর কনক্রিট ইফেক্ট টেকনিক। কি বললাম আমি? ভন রেস্টোরেভ টেকনিক, নমিনেট টেকনিক আর টেকনিক এন্ড কনক্রিট ইফেক্ট। কনক্রিট। তো এটা বলা হচ্ছে যে আপনার একটা লোগো যে মনে থাকবে মানুষের কাছে, আপনার বাস্তব জগতের এমন কিছুর সাথে এটাকে মিলাবেন যে যেটাও প্রথম অ্যাটেনশনের মতো, যে যেটা হচ্ছে আপনার এক্সিস্ট করে, মানুষ সহজেই চিনতে পারে। সাপোজ আমি ভালো করে বুঝছেন, আমি একটা নতুন কোম্পানি দিচ্ছি, যে কোনো কিছু নতুন একটা কোম্পানি ধরেন দিচ্ছি। এখন সেটা জুসের কোম্পানি হলো। এখন জুসের কোম্পানিতে যদি আমি জুসের বোতল বা গ্লাস যেগুলো আছে সেটাকে লোগো হিসেবে বানাই, মানুষ সহজে চিনবে না? জুসের জায়গায় যদি আমি মদের বোতল দিই, মানুষ সহজে বুঝতে পারবে। জুসের বোতল দিতে হবে। জুসের জায়গায় মদের বোতল দিলে আমার কোম্পানি সম্পর্কে আইডিয়া কি হবে মানুষের? শুরুতেই আমাদের কোম্পানি নেগেটিভ। মানে বাংলাদেশে বা যে সকল হচ্ছে মুসলিম প্রধান কান্ট্রি, সেখানে কি হবে? নেগেটিভ না? জি স্যার। তো তাহলে আমরা ভন রেস্টোর টেকনিক আমাকে এটাই বলে যে আপনি আরেকটা কোম্পানিটা মানে নকল করবেন না, কিন্তু আপনি এমন কিছু নিবেন যেটাকে আপনার যে পদ্ধতিতে মানুষ এটা মনে রাখবে। এরপরে নমিনিক টেকনিকটা হচ্ছে আমরা অনেক সময় কম্বিনেশন লোগো গুলোতে কি করছি, একটা পিকচার নিচ্ছি আর একটা ওয়ার্ড বা লেটার নিচ্ছি, এই দুইটার কম্বিনেশনে যে কোনো একটাকে ফোকাস করবেন, যে কোনো একটাকে লেক্স ফোকাস করবেন। কিন্তু এই দুইটার মধ্যে যে কম্বিনেশন, সেটার যে হচ্ছে মিলবন্ধন, সেটা হচ্ছে নমিনিক ডিভাইস। নমিনিক ডিভাইস মিন্স দুইটার কম্বিনেশন। সাপোজ একটা লোগো আছে যে হচ্ছে প্লিজ, প্লিজ বলে একটা মরিচ দেওয়া আছে এবং শেষে একটা এস দেওয়া আছে। তো এখানে এস বলতে তো একটা সিঙ্গেল জিনিস, কিন্তু আমার প্রথমে চোখে যেটা পড়বে মরিচটা না? জি জি স্যার। স্যার। দুইটার কম্বিনেশন যেটা, সেটা হচ্ছে নমিনিক ডিভাইস। ওকে, বুঝতে পারছেন? এত কিছু আমি মুখে বলছি এই কারণে, যদি একটু একটু করে দেখাতে যাইতাম অনেক বড় ক্লাস, পসিবল না। এরপরে হচ্ছে কনক্রিট ইফেক্ট। কনক্রিট ইফেক্টটা খুবই ইজি। কনক্রিট ইফেক্ট হচ্ছে বাস্তব জগতে জিনিসটা থাকতে হবে, জিনিস থাকতে হবে মনে রাখতে হলে, অথবা এমন একটা কনক্রিট ইফেক্ট বলা হচ্ছে এই জন্য, অ্যাবস্ট্রাক্ট কিছু তৈরি করছেন ভালো কথা, বাট সেটা চোখে মানুষের এমন কিছু হবে যে ব্রেনের মধ্যে জিনিসটা খেলা করে। দারুণ তো জিনিসটা দেখতে, এরকম যেন মনে হয়। ক্লিয়ার? জি স্যার। এটাই হচ্ছে আমাদের ARMM মডেল। মানে কি বলেন একজন? এতে অ্যাটেনশন, আর এ হচ্ছে গিয়ে রেসপন্স। এম এ হচ্ছে মিনিং, আর আরেকটা এম এ হচ্ছে গিয়ে মেমোরি। মেমোরি। জি স্যার। হ্যাঁ, আরেকবার বলেন সবাই মিলে। এতে অ্যাটেনশন, এম এ হচ্ছে রেসপন্সিভ, মিনিং, মেমোরি। মিনিং, মেমোরি। মেমোরেবল। ওকে, এটা দেখেন, ওবামার যে প্রচারটা ছিল ইলেকশন পাবলিকেশন 2008-এ, তখন ওবামা এই লোগোটা তৈরি করে। এই লোগোটা খেয়াল করেন অনেক কিছু। আমরা যদি প্রথমে কনক্রিট দেখি, তাহলে এটা হচ্ছে আমেরিকার পতাকাকে নির্দেশ করে, এইটা এবং এই কালার। তারপরে হচ্ছে এই ওটা, ও মানে ওবামা। তারপরে এই ওর যে কালার স্কাই, সেটা হচ্ছে মানে আমরা যেটা দেখছি এগুলো আগে দেখি। প্রথম হচ্ছে ওতে ওবামা, তারপরে হচ্ছে আপনার সার্কেল কয়টা? একটা, দুইটা, এবং এখানে দুইটা মিলে একটা। এবং আমি কমপ্লিটটা যদি ও দেখি, তাহলে চারটা জিনিস পেলাম আমি, যেটা হচ্ছে সারফেস স্টিমুলাই বা প্রপোর্শনের যে জায়গাটা বলছি। কিন্তু এটার অন্তর্নিহিত মিনিং কি বোঝায়? এই কালার এবং এটা দিয়ে বোঝাই আমেরিকার পতাকা। কথা বুঝেন? স্যার। জি এটা স্যার। হচ্ছে আপনার স্কাই বোঝাই, স্কাই বোঝাই, এবং এটা আপনার নতুন সূর্য বোঝায়। এই কালারটা নতুন লাইফ বোঝায়। টোটালটা দেশপ্রেম বোঝায় তাদের। এবং এইভাবে হচ্ছে 7টা-8টা জিনিস বোঝায়, তাহলে বা 9টা-10টা জিনিস বোঝায়। তাহলে 4 মানে 10 ডিভাইডেড 4 করলে কত হয়? 4.2 সামথিং অর কিছু একটা, মানে 2 পয়েন্ট। তার মানে এইটার প্রপোর্শনাল ডেনসিটি কত হলো? 2 এর বেশি না? জি স্যার। জি স্যার। তাহলে এটা লোগোর স্ট্যান্ডার্ডে কোথায় পড়বে? হাইয়ে পড়বে না লোয়ে পড়বে? হাই স্যার। হাই না লো।
আমরা আমেরিকান এয়ারলাইন্সটা একটু দেখবো। একটা জিনিস খরচ করছি শুধুমাত্র আপনাদের এই জায়গাগুলো যেন ক্লিয়ার করেন। লোগো ব্যাপারে আপনাকে ফুল ক্লিয়ার করে কাজ করাইতে পারবে। দেয়ার ইজ নো ভিডিও নো রুলস, কি করবে না, এটা মাথায় রাখেন, কারণ নট ইজি। এরকম এরকম ভাবে করতে হয়, কিন্তু আপনি রুলস জানেন না, রেগুলেশন জানেন না, করে ফেললে লোকজন পছন্দ হয়ে গেল, এটা কখনো লোগো হবে না। ক্লিয়ার? জি স্যার। লোগো খুঁজবো, আমি শুধু এয়ারলাইন্স কেন লিখলাম। এটা দিয়ে আমরা শেষ করব, বাট এখানে আমরা যে যে জিনিসগুলো শিখলাম সবগুলোর অ্যান্সার পাবো। তাহলে প্রথম কথা হচ্ছে আপনার নভেলটি থাকতে হবে, এমন কিছু যেটা আপনার অ্যাটেনশন ড্র করবে। তো এটাই হচ্ছে আমার, এটা দিয়ে আমরা খেয়াল করি আমেরিকান এয়ারলাইন্স। প্রথম কথা হচ্ছে এটা কি ধরনের লোগো? ভার্টিক্যাল, মানে এটা অথরিটেটিভ, ডোমিনেট করতে চাই এয়ারলাইন্স। দ্বিতীয় কথা, এয়ারলাইন্সের এ আছে এই জায়গাতে, যেটা অর্ধেক কাটা, আবার এটা ইগলের মাথা মতো বোঝা যায়। আবার এটা এমন ভাবে পেঁচানো হয়েছে যে দুইটা উইংস রয়েছে পাখির, এবং এটা ইগলের মতো বোঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এর দুইটা কালার দেওয়া হয়েছে আমেরিকার পতাকা থেকে, তার মানে এটা মিনিং আছে। এবং আমরা যে কোনো দৃষ্টিতে যদি এ আর মডেলে ফেলি, এটা আমাদের চোখে মানে অ্যাটেনশন কাটছে না, দেখেন তো জি স্যার। যেমন হচ্ছে একটা পাখি কিরে এইভাবে উড়ে যাচ্ছে। আচ্ছা, জি স্যার। এটা ইমোশন ক্রিয়েট করে, কারণ কি আমেরিকান পতাকার কালার প্লাস তাদের জাতীয় জাতীয় যে প্রতীক ইগল, দুইটাই এখানে আছে, তাহলে ইমোশন ক্রিয়েট করে তাদের, জি স্যার। জি বা স্যার। রেসপন্স করে। এরপরে কি আমরা বলছি যে মিনিং তো ডেফিনেটলি আছে, কারণ কি মিনিংটা কি, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে পাখি কিছু একটা নিয়ে যাচ্ছে, তার মানে এয়ারলাইন্স ছাড়া এটা আর কিছু হইতে পারে না, এবং এটা দেখলে আসলে মনে থাকবে। ওয়াও, দারুণ তো, এরকম কিছু। এবং প্রপোর্শনের ব্যাপার স্যাপার যদি আমরা দেখি, ইটস এন্ড এভরিথিং এই জায়গাতে আছে। এবং এটা সিমেট্রিক না অ্যাসিমেট্রিক বলেন তো? এটা অ্যাসিমেট্রিক, কারণ এখানে ইগলের যে সাইজ এইটা এটা এই তিনটা তিন সাইজের, বা এই দুটো সমান হলো এটা আলাদা সাইজ, এই জন্য এটা অ্যাসিমেট্রিক। জি স্যার। ব্যাপারটা আরো বেশি তথ্যগত, আরো বেশি প্র্যাকটিক্যাল বা খাতা কলম বা বোর্ডে হইলে অনেক বেশি সুবিধা হতো, আমি জানি, বাট যতটুকু ক্লিয়ার করার চেষ্টা করলাম, আই হোপ এটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। তো এটাই ছিল আমাদের মোটামুটি দ্য সায়েন্স অফ লোগো। যে জিনিসটা না বুঝলে, যে স্ট্যান্ডার্ডে না ফেললে আপনি লোগোটাকে কখনো ইন্টারন্যাশনালি কম্পিটিশনে আনতে পারবেন না। লোগো হবে হয়তো দেখতে ভালো হয়েছে, বা কখনো কখনো যেটা হবে যে আপনার এই চারটা মডেলের, এই এআরএম এর মডেলের যে কোনো একটা ক্যাটাগরিতে ফেললেও হয়তো লোগো ভালো লাগবে, কিন্তু সেটাকে আপনি স্ট্যান্ডার্ড লোগো বলতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। স্যার স্ট্যান্ডার্ড হওয়ার জন্য মিনিমাম কয়টা থাকতে হবে? এআরএমএম সবগুলোই থাকতে হবে। আপনার লোগো যদি অ্যাটেন্টিভ না হয়, আপনার লোগো যদি মিনিং না থাকে, সেটার জন্য কোনো আবেদন না নেই, মানুষের মাথায় মনে না থাকে, তাহলে তো সেটা লোগো না, সেটা কি ব্র্যান্ড আইডেন্টিটি? স্যার এইটা নিয়ে স্যার আরেকটু মানে আমাদেরকে কি করে স্টাডি করা লাগবে স্যার? হ্যাঁ, আপনারা। এখন আমরা আসি, এখানে শেষ না, এখন আমরা আসি আমাদের লোগো ডিজাইন প্রসেসে। লোগো ডিজাইন প্রসেস জিনিসটা কি? ওকে, লোগো ডিজাইন প্রসেসটা হচ্ছে এটাও তাই, এত মানে আমরা সময় তো আর ব্যয় করতে পারছি না, কারণ আমাদের হোল জিনিসটা ক্লাসে শেষ করতে হবে। আমি একটা ক্লায়েন্ট, আপনাকে একটা কাজ দিলাম, আমাকে একটা লোগো তৈরি করে দেন। তো লোগোর মধ্যে আমি বলে দিলাম, ভালো করে বুঝেন, where is my brain box? আমি বললাম যে আমার লোগোর একটা নাম হবে, নাম, এবং সেটা একটা ধরনের কোম্পানি। তো মনে করেন যে আমি একটা অ্যাপস বানাবো, এটা হবে একটা মিউজিক অ্যাপ। ধরনের অ্যাপ মিউজিক। ওকে, আমি এভাবে এটা লিখলাম, এবং লোগোর নামটা হবে ইসলাভার। তাহলে এটা হচ্ছে আপনার নাম, এটা নিয়ে আপনার মাথায় থাকতে হবে, এবং সেটা হবে কি মিউজিক। তাহলে আপনি এখানে যদি কিওয়ার্ড পান, তাহলে কয়টা পেয়েছেন? পিস, লাভ আর মিউজিক, এটা না? জি স্যার।
খাতায় লেখেন, খাতায় লিখবেন, খাতা কলমে। তাহলে পিস, লাভ এবং মিউজিক। মিউজিক। পিস, লাভ, মিউজিক। এবার আপনি অনলাইনে ঘাটেন বা ব্রেইন স্টর্মিং করেন, এটাকে ব্রেইন স্টর্মিং বলে। চিন্তা করেন পিস বলতে কি বোঝেন? পিজিয়ন স্যার, পিজিয়ন বোঝায় কবুতর। কবুতর বা পাখি, তাহলে কবুতর একটা পাখি। এরপরে নেচার, আপনাদের বলতে হবে কিন্তু, আমি বলছি মানে আমি সব বলবো না। নেচার, নেচার। এরপরে কি বোঝায়? নেচার থেকে স্যার ট্রিজ বলতে ট্রি বোঝায়, গাছের সবুজ পাতা। ট্রি বলতে শুধু পাতা বোঝায়, লিভস যেটা। লিভ, সি হচ্ছে ওশান ওয়েভ বোঝায়, সমুদ্রের সি ওয়েভ। হ্যাঁ, সি, কি কইছে কই আমার তারপরে লাভ, লাভ, লাভ কেয়ার বোঝায়, মায়ের কোমল হাত। হার্ট, না আসলে যেটাকে আমরা লাভের প্রতীক দিয়েছি, যদিও ভালোবাসার সাথে হার্টের কোনো সম্পর্ক নেই। তারপরে গোলাপ ফুল, ভালোবাসলেই আগে গোলাপ ফুল নিয়ে ছুটে যায় না? রোজ, জি স্যার। যাবে, দুদিন পরে যাবে। দুদিন পরে দৌড় দিবেন না আপনারা? না স্যার। এরপরে মিউজিক, আমরা তো ছাড়ি দিছি মিউজিকে কি বোঝায়? পাখি, অবশ্যই পাখি গান গায় না বাংলাদেশে? জি তো স্যার। দোয়েল কোয়েল পাখি প্রিয়। এরপরে সিঙ্গার, একজন ব্যক্তি গান গাচ্ছে। সিঙ্গার, মাউথপিস। মাইক, গিটার, হ্যাঁ, মাইক বা পিয়ানো, বাইরের দেশে পিয়ানো, আমাদের দেশে মাইক হাতে নিয়ে ব্লা ব্লা বা মাইক। ওকে। গিটার, তারপরে গিটার, হ্যাঁ একজন কে বললো গিটার। মাউথপিস। তারপরে হিরো আলম নাকি? এখানে আমরা এখন যেটা করবো, তিনটা জিনিসের সবগুলো আমরা যতগুলো আসে আসলে 10টা 20টা আমরা এখন খুঁজবো। এখানে বার্ড আছে, বার্ডটা কমন। বার্ডটা কমন না? জি স্যার। জি স্যার। আপনি বার্ডটা রাখতে পারেন যেহেতু বার্ডটা কমন আছে সব জায়গায়। এরপরে আপনি একটা বেস্ট চয়েস খোঁজেন যে বার্ডের সাথে কোনটা যাবে। তাহলে এখানে দুইটা থেকে তো আপনি নিয়ে ফেলছেন, বাকি আছে আপনার এইটা। বার্ডের সাথে কেয়ার যাই না? বার্ড কেয়ার, বার্ডের গায়ের উপরে হাত দেওয়া ভালো লাগবে। বার্ডের সাথে কি ফ্লাওয়ার যায় না? স্যার পাখি তো ফ্লাওয়ার নিয়ে যায়। বার্ডের সাথে মাত্র একটা জিনিসে যায়, সেটা হার্ড, কারণ বার্ডের তো হার্ড আছে। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের লোগোর প্রাথমিক জিনিসটা পেয়ে গেলাম। কি পেলাম আমরা? একটা হার্ড এবং বার্ড, একটা বার্ড, বার্ড। তাহলে আমি যদিও এইসব আর এখানে আপনার জিনিসগুলা কি সত্য কথা, যেটা সরি এটা কেমন হয়ে গেল, যে এটা একদম টেনশন করবেন না যে আপনার এটা আপনার মতো মানে সুন্দর হইতে হবে। এটা জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, অ্যাবস্ট্রাক্ট। খাতা কলমে এইভাবে করবেন। তা আপনি এখানে বার্ড আর পাখি আঁকলেন, যে এই দুইটা মিলে এখন কতগুলো আঁকা যায়, এই দুইটা নিয়ে কতগুলো তৈরি করা যায়। কারণ এগুলোতে যখন আপনি খাতা কলমে করবেন বা গ্রাফিক্স ট্যাবলেটে করবেন, তখন কিন্তু জিনিসগুলো হচ্ছে অনেক সুন্দর হবে। তারপরে কি করবেন? মোবাইল ফোনের একটা ছবি তুলবেন। জি স্যার। যাই করতে করতে আমি চলে আসি ওকে, মোবাইল ফোনের ছবি তোলার পরে এগুলোকে নামাবেন। এটা আমি আমাকে প্রথমে আমি নিচেরটা যাচ্ছি, এটা আমি যদি ওটা এটা হচ্ছে ওই রুম ডাউনলোড করব, তারপর আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আমি স্যার। কি বলছি যে এগুলো কোথায় কোথায় করবেন? হাতটা খাতা, খাতা কলমে। যদি ইউনিক হতে চান, যদি আসলে ওইভাবে ডিজাইনার হতে চান, ভালো কিছু শিখতে চান, ব্যাপারটা তাদের জন্য। সেটা রেডি হ্যাঁ নট রেসপন্ডিং, আচ্ছা রেসপন্স করুক। তাহলে আমি এটা ডাউনলোড করছি। তাহলে এই যে এখানে ধরেন এতগুলো করা হয়েছে তাহলে আমার খাতা কলমে। তো এটা আপনার হাত ভালো থাকলে আপনি মাউসে করতে পারেন। আমরা দেখছি যে মাউসে ভালো হচ্ছে না, আপনারা হাসাহাসি করছেন, এই জন্য আমরা ওদিকে বেশি করলাম না। শুধু এইটা দাও, এই যে বড় তারপরে এটা তো আমরা আসছি। এখানে আমি কি করলাম, যদি আমরা কালকে আর বাইরে এটাতে আসি, আমরা রাখো যাতে কত সুতা আছে না এক জায়গায় করি ওইদিকে যাবে ওকে। তো এখানে আরে জুম তো করতে বাংলা করতেছি। আচ্ছা যাক, আমি নিয়ে আসি সরাসরি, তাহলেই হবে। রেডি করতে যাবে
যে তাহলে খাতা কলমে বার্ড এবং হার্ড নিয়ে আপনি 6টা 7টা 5টা 10টা যতগুলো সম্ভব করলেন বা করা হলো, ঠিক আছে? প্রথমটা জি হচ্ছে স্যার। এরকম হলো, এরকম 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 যেরকম ভাবে। তো এখান থেকে আপনার পছন্দ হয়েছে এইটা এবং এইটা, কোনটা? ওইটাকে তখন আপনি ফাইনালি চুজ করার পরে এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দুইটা কাজ করতে পারেন, এটাকে ভেক্টর করে ফেলতে পারেন। তো নামটা দিল পেজ লাভার। পেজ মানে কি স্যার একটা জিনিস বলছেন যে আপনি একটা ধরেন পেজ মানে পেজ আর লাভার দুইটাকে একদম ডিভাইডেড করে ফেলবেন। পেজ দিয়ে আমরা কি বুঝাই আর লাভার দিয়ে আমরা কি বুঝাই, এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল। যেমন স্যার আমাদেরকে যেটা দেখাইছিলেন সেটা হচ্ছে যে ভেজিটেবল দিয়ে, ভেজিটেবল রয়্যাল। এখন ভেজিটেবল মানে কি বোঝায়? ভেজিটেবল মানে হচ্ছে কলিফ্লাওয়ার আছে, তারপর আছে ক্যারট আছে, আরো অনেকগুলো আছে। তারপর রয়্যাল মানে কি? কোনো মুকুট বোঝায়। রয়্যাল মানে তো মুকুট বোঝায়, ঠিক না? মানে একটা রয়্যাল টাইপের একটা। তো আমরা কি করছিলাম তখন, ফার্স্টে আমরা একটা ক্যারট নিছি, ক্যারট নিয়ে ক্যারটের একটা সামথিং একটা শেপ দিছি, তারপর এটাকে আর উপরে একটা আছে যে মুকুট টাইপের কিছু একটা বসাইছি। এইটা থেকে আইডিয়া ক্রিয়েট করতে করতে মানে একদম ফাইনাল একটা ডিসিশনে গেছি। এইটাই যে পেজ মানে স্যার বুঝাইছেন বার্ড। আমরা বার্ড পেজ দিয়ে আমরা বার্ড বুঝাই না, মানে ধরেন শান্তি, বার্ড বোঝাই, সি বুঝাই, মানে আরো অনেক কিছু আছে যেগুলো মানে এই এক্সাম্পল গুলো আপনার লিখতে হবে। লেখার পরে লাভ, লাভ দিয়ে আমরা কি বোঝাই? হার্ট বোঝাই, কেয়ার বোঝাই। তারপর আরেকটা লাস্টের নিচে সেটা স্যার যেটা বলছেন এটা আসলে ভুলে গেছি। তো এরকম ভাবে আপনাদেরকে আইডিয়া ক্রিয়েট করে মানে মানে প্রত্যেকটা এক্সাম্পল হাতে কলমে করার পরে দেন আপনি যে কোনো একটা চুজ করবেন। চুজ করতে কিভাবে? প্রথম একটা করলেন, মানে প্রথম পেজ আর লাভার। পেজের মধ্যে আপনি কি পাইছেন? বার্ড। লাভারের মধ্যে কি? লাভার লাভারের মধ্যে কি পাইছেন? হার্ট। তারপর আরেকটা কি পাইছেন? মিউজিক। মিউজিকের মধ্যে কি আছে? বার্ড আছে। তো ওই যে তারপর আছে একটা মিউজিক। মিউজিক মানে আমরা কি বুঝি? আমরা বুঝি মানে পাখি, পাখি বলতে কি বার্ড। তো এই দুইটা যে কোনো মানে আপনি যে তিনটা সিলেকশন করে তিনটা যে আপনি পার্ট পার্ট করবেন, ওই তিনটা থেকে দুইটা একদম কমন হইতে হবে। মানে ওই তিনটা থেকে দুইটা কমন হতে হবে। যেমন আপনি মিউজিকে পাইছেন বার্ড আর পেসে পাইছেন বার্ড, তো এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন মাঝখানে কি আপনি বার্ডের সাথে কি যায়? বার্ডের সাথে আমরা হার্ট যায়, কারণ বার্ডের সাথে তো অবশ্যই রোজ যাবে না, প্লাস আর এটা কি কেয়ার যাবে না, বার্ডের সাথে অবশ্যই হার্ট যাবে। তো এইভাবে আপনাদেরকে সিলেকশন করতে হবে। এগ্রেসিভলি এটা হচ্ছে কি, হুম। এখানে আমরা যে ট্রায়াঙ্গেলটা ইউজ করবো আর এটা ভার্টিক্যালি করবো। আর হ্যাঁ। আরেকটা ছিল যেটা ফ্রেন্ডলি, সেটা হচ্ছে আমরা সার্কেল করবো বা ক্রাব করবো বা হচ্ছে কি সিমেট্রিক্যালি করবো। এটা দ্বারা বোঝা হচ্ছে কি আপনার অনেস্টলি বা হচ্ছে স্টেবিলিটি। আর হ্যাঁ। যেটা নিউট্রাল পয়েন্ট থাকবে মানে যেটা ডিরেক্টলি কিছু বুঝাবে না, ওটা হচ্ছে কি নিউট্রাল। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার হবে বা স্কোয়ার টাইপ হবে। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে আমরা সবসময় ইউজ করব না। এটা হচ্ছে গিয়ে লাইক কোনো মেডিসিন কোম্পানি বা যেটা ডিরেক্টলি একটা মিনিং থাকবে, তাহলে মানুষ বুঝতে পারে যে না এটাতে আসলে এটা বুঝে, নামটাই সবকিছু। সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ। আমরা যেটা পাই সেটা উপর লিখে দিচ্ছি। হ্যাঁ, নেটের সমস্যা ছিল। আচ্ছা দেখেন, আমি দরকার একটা ইমেজ আর একটা হার্ট শেপ। সো ইমেজটা আমি কালারিং পেস্ট করে নিয়ে আসলাম, বাট সবসময় যেভাবে ইমেজ নিয়ে আসবেন মানে সেটা সাপোর্ট করব না। বিকজ মাঝে মাঝে যে কাজটা করতে পারেন এটা বেস্ট হবে, যে একটা পাখির বার্ডের ছবি নিয়ে আসবেন। এসে সেটা হচ্ছে আপনি, এটা তো কালারিং পেজ, এটা তো ওইভাবে করতেই পারি আমরা, যদি সবসময় পারফেক্ট নাও পেতে পারি বা সেটাই ভালো হবে। আমরা পাখির ছবিগুলো নিয়ে এসে সেটাকে হচ্ছে আপনার ট্রেস করব। ট্রেস কিভাবে? পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে আঁকবো। সাপোজ আমরা এটা যদি নিই, তো পেন টুল দিয়ে এঁকে পরে ওইটাকে ব্যবহার করবেন। এটা কিন্তু একেবারে ইউনিক হবে, কারণ আপনার সবাই তো আর্টিস্ট না যে চাইলো আর মনের মতো করে হচ্ছে একটা পাখি এঁকে ফেললো, ঠিক না? জি স্যার। জি স্যার। এবং বেশিরভাগই না, সবাই বললে ভুল হবে, বেশিরভাগই না। সেক্ষেত্রে যে কাজটা করবেন আপনারা এটাই, পাখি নিয়ে এসে এটাকে টেমপ্লেট করে নিতে পারেন আমরা যেভাবে জানি, অথবা লক করে নেন। নেওয়ার পরে জাস্ট পেন টুল দিয়ে যা যা করার। তো আমরা এত সময় নেই এটাকে রং চং সাজুগুজু করার, যতটুকু এইভাবে আপনি একটা পাখি ড্র করবেন।
সুন্দরভাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। Okay. আর এটা এরকম ভাবে যদি পান পারফেক্ট, ওইরকম ভাবে ইমেজ টেস্টটা সবসময় সাপোর্ট করা যাবে না, নতুন অবস্থায় আপনি এটা করতেই পারেন, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করবেন পরবর্তীতে এটা অ্যাভয়েড করতে। যে কাজের জন্য হয় সেটা ঠিক আছে, বেশিরভাগ গুলোর ক্ষেত্রে আপনি এটা ওকে। সো এটা আপনার একটা পারফেক্ট, আর এটা যেটা আপনি সরি এটাকে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, এবং এটাকে স্ক্যান করে নিই কাজের সাথে। সো এটা আপনার একটা পাখি। শুধু এইভাবেই না, পাখিটা যেহেতু লোগোর জন্য হবে, এটা আপনি একেবারে ইউনিক করতে পারেন, এটা আরো ভালো হবে, কারণ এইটা লোগোতে কখনো এরকম পাখি দেখবেন না যেটা হুবহু একেবারে নেচারের মতো। এটা কিন্তু ঠিক আছে মোটামুটি, এটা একটু বেশি রিয়েলিস্টিক হয়ে যায়, বাট লোগোর ব্যাপারটা তো লোগোর মতোই হতে হবে, ঠিক না? জি স্যার। অ্যাটেন্টিভ, মেমোরেবল, সেটা ঠিক আছে, বাট আমরা এখানে এটাকে যেহেতু চুজ করেছি ওর মতো করব। তো তার আগে আমার একটা লাভ শেপ লাগবে। তো লাভ শেপের জন্য আমরা আঁকি এবং এটাকে আমরা রোটেট করি 90 ডিগ্রি, কপি, দুইটাকে সিলেক্ট, এবং এটাকে এত বড়, আমি একটু ব্যাকে যাচ্ছি বিকজ এটা একটু বড় করে দিই। শিফট ধরে ঘোরাবেন, ঘোরালে ওকে। শেপটা আর বড় করলে ভালো হতো। হ্যাঁ, তারপর আমি এটা দিয়ে যতটুকু হয় দেখাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং শিফট চেপে ধরে আমরা এগুলো সিলেক্ট করব, করার পরে যেটাই সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে না লাভ শেপ। জি স্যার। তো এখন আমি এটা করছি না, কারণ এটা আমার লাগবে, আমি এটা করতে পারি, এই কাজগুলো পরে করবো, এটা থাক। আমি যতটুকু পেয়েছি আর একটু পারফেক্ট হতো, আমার শেপটা যদি আর একটু আমি বড় করে দিতাম, but আপাতত ওকে, খারাপ না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ঠিক করে নিতে পারবো। ওকে, এইখানকার প্রবলেম গুলো ঠিক করে নিবে। পারফেক্ট। তো আমি এই পাখিটা সরি আমি এই পজিশনে রাখতে চাচ্ছি। এই পজিশনে রাখার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা ক্যাপস লক অন করে নেবেন। নিলে ক্যাপস লক অন করলে আপনার এই যে এইটা এই অবস্থায় এখন দরকার নেই, আমি ওটা দেখার জন্য বলছিলাম, মানে অল্টার প্রেস করে শিফট ধরে এরকম একটা দাগ টানবো। কারণ কি, এই যে এটাকে একটু ফলো করেন, এটাকে এইভাবে পজিশনে বসাইতে হলে আমাকে কি করতে হচ্ছে, এরকম না? জি স্যার। এই পজিশনে এরকম ভাবে বলছি, কারণ লোগোর প্রত্যেকটা জিনিস আপনার পাই টু পাই মিনিং বহন করতে হবে অবশ্যই। আপনি এখানে রেখেছেন এবং এটাকে আমরা মেক গাইড করে দিই এবং এটাকে আমরা লকও করে দিতে পারি।
কথা হচ্ছে আপনি আপনার এই বরাবর বসাইতে পারেন, কিন্তু এইবারে ভাবে বসাইলে আমার এই প্রপোর্শনটা সমান হচ্ছে না, হচ্ছে আমি যদি ঘুরিয়ে দিই তারপরেও কিন্তু এই জিনিসটা এই যে 19-20 থাকবে। তো সেজন্য আমি যেটা করব, এই ধরনের একটা পাখি চাইলে আমরা করে নিতে পারবো স্যার। নিজেরা ড্র করতে পারি। তো তার জন্য আমি একটা সার্কেল ড্র করি, সার্কেলটা যেন ভিতরে থাকে। আমি একটা মানে পাখিকে কতভাবে আমরা নিতে পারি, কি করতে পারি, সব এটা এই জন্যই দেখাচ্ছি যেন আপনাদের চিন্তা করতে সুবিধা হয়। ডিজাইনের থেকে বড় বিষয় হচ্ছে এগুলাই। এবং একটু খেয়াল করলে দেখবেন যে আমার সেন্টার পয়েন্টটা দাগের উপরে ছিল না, এই যে এটা এখন আছে। তো এখন আমি যেটা করব, আমি সবগুলোকে একটু লক করে দিই। কন্ট্রোল টু লক করতে, হ্যাঁ করছে। এবং এখানে আমি আবার একটা দাগ নিব, সেন্টারকে খন্ড করে এবং এই দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটা বাদ দিয়ে দিব, এই অংশটা আর এই অংশটা। তাহলে আমি এই পাখিটাকে যদি একটু ফলো করি, এটা কিভাবে আছে সেটা প্রথমে আমি দেখি। এবং এখানে আমার আরেকটা স্টেপ রয়েছে মাঝখানে। ওইখানে একটু স্যার বাঁকা, মানে আমার একটু একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করে ইয়ে করছে। দেখেন আগে সবই করব, তারপর এটার মাঝখানে ঠিক সেন্টারটা আগে করলাম, মাঝ বরাবর আপাতত আঁকি। সেম বিষয়, এই জায়গাতে আমরা কি করি, একটা কি আমি দুটো শিপ ধরে সিলেক্ট করতে হবে, নাহলে এগুলা ঝামেলা হয়ে যাবে। অল্টার প্রেস করে আমরা এটা ডিলিট করে দিই, অল্টার প্রেস করে এখানে অল্টার প্রেস, কারণ ওইগুলো সিলেক্ট হলো। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করি, এই জায়গা এবং এটা আমার মাথাটা এরকমই ছিল না অনেকটা। জি স্যার, একটু বাঁকা। ওকে, and then pen tool দিয়ে আমি ওকে, এটাকে আমরা ভাবে রাখি। ঠিক আছে, ছোট করে দিই। ওকে, এবং আরেকটা অংশ বাকি আছে, আমি পিসের এখান থেকে আমার লেজটা ওকে।
সবগুলোর স্টকগুলো এক সাইজের করি আর কি। এবং আমার গাইড রাখানোর দরকার নেই, আনলক গাইড, এবং এটাকে দিই, দেওয়ার পরে আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে জিনিসগুলা কিন্তু এখন পারফেক্ট একটা পজিশনে আছে। এবং এইটা মনে হয় না দরকার আছে, আমি আলাদা করে এই জায়গা থেকে ড্রটা করে দিই, কারণ এক্সট্রা লাইনের কোনো দরকার নেই। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এখন আমি এই যে এগুলাকে যেরকম চাচ্ছিলাম সেরকম ভাবে করে দিই। ওকে, সবগুলোকে, এটা জাস্ট একটা রাফ আর কি, হয়তো এটাকে আপনি আরো ভালোভাবে আরো সুন্দরভাবে যেভাবে করতে করা যাবে ব্যাপার না। তখন এটা আমি চাইলে ছোট করতে পারবো। তাহলে পাখিটা আমি কিন্তু, সরি এটা কি আমার ইয়ে হয়নি, এই যে তাহলে এটা একটা খুব সুন্দর আমার একটা কি হয়ে গেল, লোগো। আমি এই পাখিটা ব্যবহার করতে পারতাম এখানে, টুটুরি এটাও ব্যবহার করতে পারতাম, আরো বেশি রিয়েলিস্টিক হতো। বাট লোগোর ক্ষেত্রে বুঝতে পারছেন যে একটা জিনিসকে যখন চেঞ্জ করবেন লোগো, সেটা পৃথিবী মানে আপনার কনক্রিট আছে পৃথিবীতে, আমরা যে জিনিসটা বললাম, কিন্তু হুবহু তার সাথে আমরা মিল না রেখে নিজেদের মতো করলাম, করা যেতে পারে। অথবা অন্য কিছুর সাথে মিলবে না, আমি এটাও নিতে পারতাম এটাও নিতে পারতাম, তো কোনোটাই নিই নাই, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করলাম, একবারে ডিফারেন্ট লাগছে। এরপরে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, নিচে বা সাইডে দেওয়া যেতে পারে, নিচে যাওয়া যেতে পারে। কি ছিল নামটা? হচ্ছে পেস লাভার মনে হয়। পিস লাভার। তো এই নামটা হচ্ছে সবগুলো ক্যাপিটাল দিতে পারেন, সবগুলো স্মল দিতে পারেন, এগুলা হচ্ছে স্ক্রিপ্ট দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের পছন্দ কিভাবে। বাট সিদ্ধান্ত যখন হচ্ছে আপনার নিজের হাতে, তখন জিনিসগুলো হচ্ছে নানাভাবে জিনিসগুলো চেঞ্জ করে দেখবেন। আচ্ছা, আজকে যে জিনিসগুলো আমরা ড্র করব, বেশ কিছু গ্যাপ রাখবো। কি গ্যাপ রাখবো এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি, এবং আমি সেই জিনিসটা আপনাদেরকে কালকে বলবো যে আমরা এই জিনিসটা করছিলাম বা করি নাই। সো এই যে এখানে আমি এই জায়গাতে রাখলাম, এবং আমি এক কাজ করি, এই ফন্ট রাখবো না, দেখি আমি এটা left to right, আমরা এটা এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে, যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এগুলো আরো বেশি ভালো যেত। এটা নিয়ে আমরা আজকে মাথা ঘামাচ্ছি না, বা খুব একটা কথাও আমি বলবো না, আমরা এটাকে সবগুলা
স্মল ক্যাপ ছোট হাতে লিখে দিই, তাহলে দেখি কি অবস্থা। এখন এখানে আমার জিনিসটা শেষ না। এটা যখন আমি দাঁড় করলাম, আমি লেখাটা সাইডে দিতে পারতাম বড় করে দুইভাবে। কিভাবে দিতে পারতাম? এটাকে দুইভাবে সেপারেট করে এনে দিতে পারতাম না? জি স্যার, সেক্ষেত্রে আমি দুইটা এখানেও জিনিস ভালো সমান করে, লাগছে। এটা সমান এটা সমান করে, বাট আপাতত মনে হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখানো না, সেজন্য এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, এখানেই থাকলো। এরপরে আমরা এটা আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে আমরা সবগুলোকে সিলেক্ট করি, আমরা এখানে সার্চে ক্লিক করি, এইটাকে আমরা একটা কালার কম্বিনেশনে নিয়ে আসার চেষ্টা করি। তো দেখি আমাদের কোন কালার আমাদের সাথে যাবে। তো হতে পারে, আমি বলছি না যে এটা হতেই হবে বা এরকম সেরকম কিছু, এরকম একটা হতে পারে না? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে আপনি আবারও ক্লিক করে এটাতে বিল্ডারে ক্লিক করে এটা হতেই পারে। ওর মধ্যখান থেকে চোখটাকে একটু আলাদা করে বা হোয়াইট করে দিবেন বা ইয়ে করে নেবেন, হতে পারে। আমি ভেরিয়েশন গুলো আপনাদের সামনে নিয়ে আসছি, এর মধ্যে খারাপ লাগছে না। অন্যগুলো নেগেটিভ স্পেস আছে, অথবা আমরা এখানে গ্রে কালারটা ব্যবহার করে ফেলতে পারি। ধরেন আমি গ্রে কালার ব্যবহার করলাম, তার মধ্যখানে আমার এই পাখিটাকে, এটা কিন্তু হোয়াইট, এটা কিন্তু ফাঁকা, আপনি যেখানে নিয়ে যাবেন সব জায়গায় একই কালার থাকবে। ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে স্যার ওই কালারে নিয়ে নিবে। হ্যাঁ, এবং লোগোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো কি সমস্যা? এই যে এই পাখির কালারটা চেঞ্জ হলো, সমস্যা মাঝে মধ্যে এই সমস্যাটা ফেস করি। এটা হচ্ছে মিডলে ধরলে হয় না। মাঝখানের ফিলটা এইভাবে করা হয়েছে, তো ওইটা আগে ফাঁকা ছিল, এই স্ট্রোকটা ধরে টানতে হবে আর কি। আচ্ছা দেখেন, তো তাহলে যে কোনো আমার কালারের উপর এটা অ্যাডজাস্ট করবে, এটা কমপ্লিটলি কিন্তু বোঝা যাচ্ছে। তো এই জায়গাতে হচ্ছে আপনাদের এই যে লাস্টের বিষয় আসলো মেমোরেবলের বা কমপ্লিট শেপ বা যেটা, আমি কোন জায়গাটা ফোকাস করব। আমার কিন্তু এখানে পাখিটাও হাইলাইট এবং লাভটা অন্যভাবে হাইলাইট, এবং এই কালারে তো লাভ হাইলাইট হয় না। আর লোগোর ক্ষেত্রে সবসময় হাই কন্ট্রাস্টের কালার গুলোকে একটু বেশি জোর দেওয়া হয়। ক্ষেত্রে হাই কন্ট্রাস্টের কালার কোনগুলো, যেমন এখানে ইয়েলো, এটা কিন্তু হাই কন্ট্রাস্টেড কালার। আমরা যদি এটাতে ক্লিক করি, ইয়েলো যদি এখানে মিনিং বহন করে না, এটা একটা হাই কন্ট্রাস্টেড কালার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার এখানের উদ্দেশ্য হচ্ছে কোন লোগোটা কপি করলাম সেটা ম্যাটার না, মূল ম্যাটারটা কোনটা, আমরা কিভাবে একটা সিদ্ধান্তে এসে একটা লোগো পৌঁছাবো ধাপে ধাপে, সেটা কি বুঝেছি? জি স্যার। বলেন কিভাবে আমরা একটা লোগোতে মানে এই লোগোতে এসে পৌঁছাবো, এই লোগোটা একটা সিদ্ধান্ত নিব বা একটা লোগোতে পারফেক্ট ম্যাপিং করতে পারি। স্যার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হচ্ছে আমরা মানে হচ্ছে কেন লোগোটা তৈরি করছি, বা হচ্ছে কার পারপাসে, কোন পারপাসে তৈরি করছি বা কোন কোম্পানির জন্য তৈরি করছি, সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে থিমগুলো সিলেক্ট করতে হবে এবং হচ্ছে গিয়ে বিষয়বস্তুটাকে ওভাবে করে ফুটিয়ে তুলতে হবে। রাইট। তো কিভাবে তৈরি করব, তারপরে প্রসেস গুলো বলতে হবে। স্যার প্রসেস গুলো হচ্ছে লাইক এখানে যদি আমরা একটা মিউজিক্যাল কোম্পানি, যেটা আপনি বোঝালেন যে এখানে হচ্ছে গিয়ে আমরা মিউজিক এবং পিসটাকে মূলত এখানে ফুটিয়ে তুলবো এবং লাভটাকে। তো হচ্ছে পিসের জন্য হচ্ছে সবসময় আমরা বার্ডটাকে প্রেফার করি, যে পাখি হচ্ছে গিয়ে আমাদের শান্তি প্রতীক। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট একটা বার্ডকে চুজ করলাম
দেন হচ্ছে গিয়ে লাভের জন্য হচ্ছে লাভ শেপটা বেশি ইউজ করা হয়, বা লাভ দিয়ে আমরা ডিরেক্টলি বুঝতে পারি যে না এটা দিয়ে আসলে ভালোবাসাটা বোঝায় লাভ শেপটা দিয়ে। আর হচ্ছে গিয়ে পিসের জন্য আমরা সবসময় হচ্ছে গিয়ে ন্যাচারাল কিছুকে বুঝি বা ন্যাচারাল কালারটাকে বুঝি। আর ন্যাচারাল কালারটা হচ্ছে গ্রিন। এভাবে করে হচ্ছে প্রত্যেকটা লোগোর থিমটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আরেকজন বলেন। স্যার ওইটাই স্যার প্রথমে স্যার আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমরা কোন উদ্দেশ্যে আপনার লোগোটা তৈরি করতেছি। এরপরে স্যার লোগোর কালার, কম্বিনেশন, লোগের আপনার যে কি বৈশিষ্ট্য লোগোটা ধারণ করবে, এগুলো স্যার আগে থেকে মানে আহ, চিন্তা করে আমরা লোগো তৈরি করবো স্যার। ওকে, এটাই আমরা ব্রেন স্টর্মিং করবো, প্রথমে ভাববো এবং সেই অনুযায়ী আমাদের মাথায় যা আসে সবগুলো আমরা নিব। মাথায় আসার জন্য আপনার আইডিয়া কত বেশি থাকতে হবে বুঝতেই পারছেন, কত কিছু জানতে হবে। এরপরে আপনি ওইভাবে আইকন গুলো তৈরি করবেন অথবা এইভাবে নিয়ে আসতে পারেন, বা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আপনি আইডিয়া গুলো নিয়ে এসে রেডি করবেন। এইভাবে রেডি করলে কোনোভাবে কখনোই আপনার আইডিয়ার সাথে পৃথিবীর কোনো লোগো মিলবে না, ট্রাস্ট মি, মিলবেই না, কখনোই মিলবে না। বলতে পারেন স্যার কেন মিলবে না, কারণ মানুষের আইডিয়া কাছাকাছি যায়, এই জন্যই সমান হয় না, কোথাও নির্বিষ থাকবে। ক্লিয়ার? জি স্যার। কখনো মিলবে না। আপনি যদি এইভাবে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, আপনি ইউনিক কিছু না কিছু পাবেন। আর যদি দেখে দেখে কপি করেন, সেটা তো কপি হবে। লোগোর ক্ষেত্রে এই জিনিসটা করা যায় না, কারণ লোগো কেউ $10 দিয়ে করে, আবার কেউ $1000 দিয়ে করে। তো আপনার ওই জিনিসটা বুঝতে হবে। তো লোগো উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি, অনেক ব্যাপারগুলো আছে। এইটা হচ্ছে লোগোর সবচেয়ে বেস্ট ওয়ে, যে ওয়েতে আপনি লোগোটা তৈরি করতে পারেন।